হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হরর ফিকশন। প্যারানর্মাল জগতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি পৃথিবীর ইতিহাসে সবথেকে ডেঞ্জারাস এবং ভয়ঙ্কর এক্সোরসিজমের ঘটনা নিয়ে, দ্য এক্সোরসিজম অফ অ্যানালিস মিশেল বা দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ। দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ যদিও এটা একটি হরর ফিল্ম যেটা কিনা তৈরি করা হয়েছে এই অ্যানালিস মিশেলের জীবনে ঘটে যাওয়া বাস্তব সত্য ঘটনাকে কেন্দ্র করে। ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকুন। আমি ওয়াকার মেহমুদ থাকছি হরর ফিকশনের সাথে। আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো কি হয়েছিল অ্যানালিস মিশেলের সাথে, আর কেনই বা এটি পৃথিবীর ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর এক্সোরসিজমগুলোর মধ্যে একটা, আর কী বা হয়েছিল তার শেষ পরিণতি, কেনই বা তাকে কেন্দ্র করে এই ফেমাস হরর ফিল্মটি বানানো হয়েছিল। সো লেটস রোল দ্য ইন্ট্রো। Ich will auch für die anderen leiden, damit die nicht in die Hölle kommen und so. Aber dass das dann so schlimm ist und so grausam und so furchtbar, nee. Das denkt man leiden, das ist so leicht zu haben, wenn es dann wirklich... রেকর্ডেড ক্লিপে জার্মান ভাষায় যাকে আপনারা কথা বলতে শুনলেন, ইনি হচ্ছেন অ্যানালিস মিশেল, যিনি কিনা জন্মগ্রহণ করেন জার্মানির বাভেরিয়া শহরে 1952 সালে। আর এই অ্যানালিস মিশেলের এক্সোরসিজমের ঘটনার উপর কেন্দ্র করে 2005 সালে দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ মুভিটি কিন্তু নির্মাণ করা হয়। আর মূলত যে কারণে অ্যানালিস মিশেলের এই এক্সোরসিজমটি এত বেশি ভয়ঙ্কর এবং ফেমাস, তার প্রধান কারণ হচ্ছে তার উপর মোট 67 বার এক্সোরসিজম পারফর্ম করা হয়, যেখানে স্বাভাবিক একজন মানুষ 1 থেকে 2 বারের বেশি এক্সোরসিজম নেয়ার ক্ষমতা তাদের স্বাভাবিক শরীরে থাকে না। সেখানে 67 বার তার উপর এই এক্সোরসিজম পারফর্ম করা হয়। এবার আসা যাক কি হয়েছিল অ্যানালিস মিশেলের সাথে, কেনই বা ঘটে গিয়েছে তার সাথে। অ্যানালিস মিশেল 16 বছর বয়সে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই এই ডিমেন দ্বারা আক্রান্ত হয়। প্রথমে 16 বছর বয়সে তার একটি অসুখ দেখা দেয়, টেম্পোরাল লো এপিলেপসি। এই অসুখের পরপরই মূলত সে এই ডিমেন দ্বারা পজেসড হয়। তো এখন যদি বলতে হয় এই পজিশনের সময় তার আচরণটি কেমন ছিল, এটা খুব সহজেই বলা যায়। যেমন এই ডিমন দ্বারা পজেস থাকা অবস্থায় অ্যানালিস মিশেল দেখা যেত তার প্রত্যেক রাতে ডেভিলস আওয়ার, রাত 3টার দিকে তার ঘুম ভেঙে যেত। এই জিনিসটা কিন্তু মুভিতেও কিন্তু দেখানো হয়েছে যে রাত 3টা, মূলত 3টার পর হচ্ছে ডেভিল আওয়ার, মানে এই সময়টাতে শয়তানের আনাগোনা থাকে। এটা খুবই ন্যাচারাল একটা ব্যাপার। এটা নিয়ে আমরা কম বেশি সবাই জানি। ইভেন আমি আমার আগের ভিডিওতেও এই ডেভিল আওয়ারের ব্যাপারে কিন্তু বলেছি। তো প্রতি রাত 3টার সময় তার অ্যানালিস মিশেলের ঘুম ভেঙে যেত। আর সে যেটা সেই সময় এক্সপ্লেইন করে যে ঘুম ভাঙার সাথে সাথে সে তার চারোদিকে বিভিন্ন শয়তানের ফেস, এরকম ভয়ঙ্কর সব মুখ সে দেখতে পেত তার বেডের আশেপাশে। এমনকি তার শারীরিক জ্বালা যন্ত্রণা সহ মেলা ধরনের সমস্যা হতো তার সাথে। এবং দিনকে দিন পরপর তার পজিশনের মাত্রাটা আরও ভয়ানক দিকে চলে যায়। আর প্রথমত তাকে ডক্টরি চিকিৎসা দেওয়া হয়, তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। সাইকিয়াট্রিস্ট যেটা করে আসলে খুবই ন্যাচারাল ব্যাপার, তাকে ঘুমের ওষুধ দেয় এটসেট্রা বলে তার বাবা মাকে আসলে সান্ত্বনা দেয়। বাট আসলে অ্যাকচুয়ালি তার এই ধরনের কোনো সমস্যা ছিল না, অসুখ ছিল, সেটা ট্রিটমেন্ট তার চলছিল, যেটা আমি আগেই বললাম টেম্পোরাল লো এপিলেপসি, এই অসুখটা তার ছিল। কিন্তু তারপরে তার পজিশনের মাত্রাটা কিন্তু অনেক বাজে দিকে মনে হয়। একা একা কথা বলা, উদ্ভট সব আচার আচরণ করা, এমনকি সে নিজের ইউরিন নিজেই চেটে চেটে খেত। খুবই ডিসগাস্টিং একটা বিষয়, বাট তারপরেও সেটা করতো। এটা ছিল হচ্ছে ডিমেন দ্বারা পজিশনের একটা সাইন। ইভেন সে কয়লা মুখে নিয়ে যাওয়া তো নোংরা খেত, এই ধরনের ব্যাপারগুলো কিন্তু অ্যানালিস মিশেলের ভিতরে দেখা দেয়। তারপর যখন তার পরিবার বুঝতে পারে যে তার ভিতরে আসলে অস্বাভাবিক যে আচরণগুলো আসা শুরু করেছে, এগুলো আসলে স্বাভাবিক কোনো ব্যাপার না, তারপর তারা সেন্ট্রাল চার্চের পাদ্রি, মানে যারা এই ধরনের চিকিৎসা করে থাকে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুসারে, তারা সেখানে আসলে সাহায্যের জন্য প্রার্থনা করে। আর সেখানে ফাদার আর্নেস্ট অল্ড এবং ফাদার আর্নল্ড রেঞ্জ সর্বপ্রথম এই অ্যানালিস মিশেলের এক্সোরসিজমের ট্রিটমেন্টটা কিন্তু করে। তারা যখন ফাদার অল্ড যখন অ্যানালিস মিশেলকে দেখতে আসে, সেই অবস্থাতেও সে যেটা দেখতে পায় যে সে একটা ঘরের ভিতরে বন্দি, শিকল দিয়ে তার হাত পা বাঁধা, আর সে ফ্লোরে নিজের ইউরিন নিজেই চেটে চেটে খাচ্ছে। খুবই বিভৎস একটা অবস্থা ছিল। এমনকি তার শারীরিক অবনতি ঘটতে শুরু করে এবং ফাদার অল কিন্তু সেখানে বুঝে যায় যে পরিস্থিতি অনেক খারাপের দিকে মোড় নিয়েছে।
এবং ফাদার অর্ল এবং তার যে আরও একজন সহকর্মী আছে ফাদার আর্নল্ড রেঞ্জ এবং চার্চের যে লিডার জোসেফ স্ট্যাঙ্গেল এর আদেশে এবং এর নির্দেশে সর্বপ্রথম অ্যানালিস মিশেলের এক্সোরসিজম শুরু করে। 1975 সাল থেকে 1976 সাল পর্যন্ত অ্যানালিস মিশেলের উপর মোটমাট 67টি এক্সোরসিজম পারফর্ম করা হয়। তার উপর সর্বশেষ যে এক্সোরসিজমটি পারফর্ম করা হয় সেটা হচ্ছে 1976 সালে 1 জুলাই, এবং এই এক্সোরসিজমের মাধ্যমে তারা যেটা ক্লেম করে, মানে তারা যেটা বলে যে এই ফাইনাল এক্সোরসিজমের মাধ্যমে সে হয়তো এই ডিমন থেকে মুক্তি পাবে, মানে শয়তানের লীলা খেলা থেকে মুক্তি পাবে। কিন্তু এখানে যে ব্যাপারটি ঘটে আমি আগে থেকেই বলে দিই, এরপরে আমি আমার এক্সপ্লেনেশন পার্টে কিন্তু সরাসরি চলে যাব। সেটা হচ্ছে এই ফাইনাল যে এক্সোরসিজমটা তারা পারফর্ম করে, এই ফাইনাল এক্সোরসিজমের মাধ্যমেই কিন্তু অ্যানালিস মিশেলের মৃত্যু হয়। আর এখানে আরও কিছু ব্যাপার যেটা আসলে সব থেকে বেশি ভয়ঙ্কর এই অ্যানালিস মিশেলের কেসে, বা আমরা যেটাই বলি না কেন দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ, এই কেসে সব থেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা, যে তারা যেটা বলে যে তার ভিতরে অ্যানালিস মিশেলের ভিতরে 6টি ডিমেন বা শয়তানের বাসা ছিল। যেমন সে কিন্তু নিজেই এই 6টির নাম বলতো, যেমন আমি কিছু অলরেডি অডিও ক্লিপ কিন্তু আপনাদের উদ্দেশ্যে শেয়ার করব। তো চলুন শুনে আসি অ্যানালিস মিশেলের সে রেকর্ডেড ক্লিপ, যেখানে সে 6টি ডিফারেন্ট এন্টিটির হয়ে সে কথা বলে। Seminaren ausgebildet, wenn ich jetzt nicht auf die anderen Universitäten. Kapiert? Klar. Ist da sonst noch etwas zu sagen? Als Kind Gottes. Ich hab ein Maul erschlagen. Nein, ihr Klötze. Und der Maul mir Klötze. Oh, und ja, der will auch nicht. Oh, ich geh auch nicht. Oh. Sind wir schon 3? Wie. Was ist so eine Scheiße? Im Namen deines seligen Jungfrau, im Namen Jesu, befehle ich dir auszufahren. ভয়ঙ্কর যে রেকর্ড ক্লিপটি আপনারা ইতিমধ্যে শুনতে পেলেন, এখানে হচ্ছে নিরো, জুডাস, কেন, হিটলার, ভ্যালেন্টিন, ফ্লেশম্যান এবং লুসিফারের কথা কিন্তু বলা হয়েছে, যে অ্যানালিস মিশেলের ভিতরে এই 6টি এন্টিটি কিন্তু বাসা বেঁধেছিল। 6টি ডিফারেন্ট ভয়েসে কিন্তু তারা কথা বলেছে, যেটা কিন্তু আপনারা রেকর্ডেড ক্লিপে কিন্তু শুনতে পেলেন। আর এখানে কিন্তু যে 6 জনের নাম মেনশন করা হয়েছে, হিটলার বাদে আমরা কিন্তু বাকি যে 5 জনের ব্যাপারে কিন্তু অনেকেই হয়তো বা জানি না, বাট এই 5 জনের ব্যাপারে কিন্তু আমি অবশ্যই আপনাদেরকে একটু এক্সপ্লেনেশন দিব, যে কারা এই নিরো, জুডাস, ভ্যালেন্টিনো, ফ্লেশম্যান এবং লুসিফার তো অবশ্যই শয়তানের দেবতা, এটা আমরা কম বেশি সবাই জানি। বাকি যে 4 জনের ব্যাপারেও কিন্তু আমি অবশ্যই ছোট্ট একটা এক্সপ্লেনেশন কিন্তু আমি রাখব। নিরো একজন খুনি শাসক। 37 খ্রিস্টাব্দে জন্ম নেওয়া রোমান রাজা নিরো তার জীবদ্দশায় অনেক খ্রিস্টানদের হত্যা করে। সেই সময় মতবাদ অনুযায়ী তার মৃত্যুর পরে সে নাকি একটি শয়তানে পরিণত হয়, যা আজও সবাইকে হান্ট করে বেড়ায়। কেইন অ্যাডাম এবং ইভের প্রথম সন্তান, যে কিনা নিজেই তার আপন ভাই অ্যাবেলকে খুন করে। জুডাস মাত্র 36টি রূপার কয়েনের জন্য সে নিজেই যিশুর সাথে বেইমানি করে এবং যিশু খ্রিস্টের মৃত্যুর জন্য সেও অনেকাংশে দায়ী। লোভে পড়ার পরে সে যিশুর দেখানো সত্য পথ থেকে পথভ্রষ্ট হয়ে শয়তানে পরিণত হয়। ভ্যালেন্টিনো ফ্লেশম্যান সে একজন ধর্মযাজক ছিল। তার জীবদ্দশায় সে বেশ কিছু খারাপ কর্মকাণ্ডের সাথে লিপ্ত হয়। নারী কেলেঙ্কারি সহ রেপ কেস, এমনকি আরও অনেক ঘৃণ্য কাজের জন্য সে চার্চ থেকে বিতাড়িত হয় এবং সেও একটি শয়তানে পরিণত হয়, এমনটাই ধারণা করা হয়। আর হিটলার, সে তো স্বৈরাচারী একজন শাসক, তার ব্যাপারে কম বেশি আমরা সবাই জানি। আর হিটলারের জন্যই মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। আর যদি লুসিফারের ব্যাপারে বলতে হয়, তাহলে আসলে
শেষ হবে না এত সহজে, কারণ লুসিফারের ব্যাপারে বলতে গেলে একটা আলাদা একটা এপিসোড করা যেতে পারে। তো লুসিফারকে মূলত শয়তানের দেবতা বা যেটা আমরা বলি না কেন মেইন ডিমেন হিসেবেই কিন্তু দেখা হয় তাকে, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট রিলিজিয়ন। তো এখানে যে ব্যাপারটা আরও যে ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট যেটা না বললেই নয়, সেটা হচ্ছে 67তম বার যখন অ্যানালিস মিশেলকে এক্সোরসিজম করা হয়, 67তম বারেই কিন্তু সে মারা যায়, কারণ তার বডি কিন্তু এই এক্সোরসিজমের ভার বা প্রেশারটা কিন্তু নিতে পারেনি। বাট সে যখন মারা যায় তার পোস্টমর্টম রিপোর্টে কিন্তু আসে যে সে মূলত ম্যালনিউট্রিশন এবং ডিহাইড্রেশনের জন্যই মারা যায়। পরবর্তীতে ডাক্তাররা ক্লেম করে যে হয়তোবা তাকে চিকিৎসা করলে এই সমস্যা থেকে সে বেঁচে যেতে পারতো এবং তার মৃত্যু নাও ঘটতে পারতো। কিন্তু এখানে যে ফ্যাক্টটা আছে সেটা হচ্ছে যে অ্যানালিস মিশেলের যে শুধু এক্সোরসিজম চলেছিল এই 67 বার এই 2 বছর, ব্যাপারটা কিন্তু এমন না। পাশাপাশি তার কিন্তু যথাযথ চিকিৎসাও করা হয়েছিল, কিন্তু তারপরেও কিন্তু তার কোনো সুরাও হয়নি। বাট পোস্টমর্টম রিপোর্টে তার এটাই ধরা পড়ে যে সে মূলত ম্যালনিউট্রিশন এবং ডিহাইড্রেশনের জন্য শারীরিক অবনতি ঘটে এবং সে মারা যায়। তো এই ছিল মোটামুটি অ্যানালিস মিশেলের কেস। এবং এছাড়াও সে আরও ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার শিকার হয়, যেমন সে নিজের হাতের মাংস নিজে ছিঁড়ে খেয়েছিল। তার এক্সোরসিজমের যে ধাপগুলো ছিল এই ধাপে কিন্তু অনেক কিছুই কিন্তু ফাদাররা কিন্তু এক্সপ্লেইন করে। ফাদার অল্ট কিন্তু অনেক কিছুই কিন্তু বর্ণনা করে গিয়েছে যে তাদের সাথে যে ঘটনাগুলো ঘটেছে যখন তারা স্পেশালি এই অ্যানালিস মিশেলের এক্সোরসিজম করত। অনেক রেকর্ডেড ক্লিপও কিন্তু আজও কিন্তু পাওয়া যায়। অলরেডি কিন্তু দুইটা ভয়েস ক্লিপ কিন্তু আমি শেয়ার করেছি। এই তার স্বাভাবিক কথা বলা, এমনকি তার পজিশন অবস্থায় সে কীভাবে কথা বলতো, এগুলো কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিওতে তুলে ধরেছি। এবার আসা যাক আমার কিছু এক্সপ্লেনেশন। এখানে যদি আমি আমার নিজের মতামত দিই বা আমার ওয়েতে যদি ব্যাপারটাকে এক্সপ্লেইন করি, তাহলে আমি যেটা বলবো যে এখানে 6টি ভয়েস যেটা রেকর্ডেড ক্লিপ কিন্তু আপনারা শুনতে পেলেন অ্যানালিস মিশেলের নিজের রেকর্ডেড ক্লিপ, সেখানে কিন্তু আমার কাছে 6টি ভয়েস কিন্তু একই রকমের লেগেছে। যদিও এখানে ফাদার অল্ট এবং আর্নল্ড রেঞ্জ তারা যেটা এক্সপ্লেইন করে, মানে তারা ওই সময় কিন্তু ব্যাপারটা কিন্তু স্বচোখে দেখেছে এবং শুনেছে, তাদের কাছে যে ব্যাপারটা মনে হয়েছে যে এটা ডিফারেন্ট 6টি ভয়েস। কিন্তু আমার কাছে কিন্তু সেটা একদমই মনে হয় না। আমার যেটা মনে হয় এটা হচ্ছে শয়তানের কোনো পৈশাচিক খেলা, তার ভিতরে শক্তিশালী একটা শয়তান বা জিন যেটাই বলি না কেন তার উপস্থিতি ছিল, যে 6 ভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে। আর শয়তানের কাজই হচ্ছে ধোঁকা দেয়া এবং মিথ্যা বলা। আর এখানে তার ভিতরে বিদ্যমান থাকা যে শয়তানটি ছিল বা ডিমন যেটাই আমরা বলি না কেন, যে 6টি নাম মেনশন করেছে, তারা অবভিয়াসলি দে আর অলসো ডিমন লাইক নিরো, কেইন, জুডাস, ভ্যালেন্টিন ফ্লেশম্যান বা হিটলারের কথা যাই বলি না কেন, এখানে কিন্তু তারা নিজেরাও শয়তান। লাইক একজন এখানে 2জন ছিল স্বৈরাচারী শাসক, স্পেশালি নিরো, যে যার জীবদ্দশায় অনেক খ্রিস্টানদের হত্যা করে। আর আমরা তো জানি যে হিটলারের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগঠনে হাজার হাজার মানুষ কিন্তু লক্ষ লক্ষ মানুষ সে সময় মারা যায়। আর কেইন আর জুডাসের কথা তো আসলে ওইভাবে না বললেও নয়। ভ্যালেন্টিনো ফ্লেশম্যান নিজেই একজন ধর্মযাজক ছিলেন, যে যার জীবদ্দশায় অনেক পাপাচারে লিপ্ত হন। আর জুডাসের কথা তো বাইবেলে বলাই আছে, 36টির উপর কয়েনের জন্য কিন্তু সে বেইমানি করে যীশুখ্রিস্টের সাথে। তো এখানে কিন্তু তার ভিতরে বিদ্যমান থাকা শয়তানকে কিন্তু টার্গেট করেছেও আরও 6টি শয়তানকে। আর যদি লুসিফারের কথা বলি, শয়তানের যে দেবতা, তার এখানে অ্যানালিস মিশেলের ভেতরে উপস্থিত থাকার ব্যাপারটা কিন্তু খুবই আনইউজুয়াল। আমি যেটা বলবো এখানে তার ভিতরে অবশ্যই একটা ডিমন এন্টিটির উপস্থিতি ছিল, বা সেটা কোনো 6টি ডিফারেন্ট কিছু না, সে একাই 6টি ডিফারেন্ট জিনিসকে রিপ্রেজেন্ট করেছে বা তাদের নাম বলেছে। শয়তানের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া, শয়তানের কাজই মিথ্যা বলা। এই ব্যাপারটা থেকে সবাই সচেতন থাকবেন। আর হ্যাঁ, অ্যানালিস মিশেলের মতো ঘটনা যেন আর কারোর জীবনে না ঘটে, এটাই কিন্তু সবার কাম্য। কারণ ডিমন পজিশন ইজ আ ভেরি ব্যাড থিং। এটা কতটা ভয়ানক হতে পারে এটা কিন্তু আমরা অ্যানালিস মিশেলের ঘটনা থেকেই কিন্তু শিক্ষা পাই। আর এক্সোরসিজমের ব্যাপারটা আসলে খুবই ভয়ঙ্কর। যেমন এখানে আরও অনেক ব্যাপার কিন্তু ফাদার অল্ট এবং আর্নল্ড রেঞ্জ কিন্তু এক্সপ্লেইন করেছে। তারা যখন প্রত্যেকটা বার তার উপরে এক্সোরসিজম পারফর্ম করতো, এক এক সময় তারা এক এক ঘটনার সম্মুখীন হতো। যেমন এমনও অনেক সময় গিয়েছে যখন দেখা গিয়েছে ভিকটিম নিজেই নিজের মাংস খুবলে খেয়েছে। অ্যানালিস মিশেল সে নিজেই নিজের মাংস ছিঁড়ে খুবলে খেয়েছে।
এবং সে প্রত্যেক রাতে কিন্তু অনেক ডিফারেন্ট ভয়ঙ্কর কিছু মুখ তার আশেপাশেই দেখতে পেত। তাছাড়া ডিমেন দ্বারা পজিশন থাকা অবস্থায় যে ব্যাপারগুলো ঘটে ভিকটিমের সাথে, তার থেকেও বাজে ব্যাপারগুলো কিন্তু অ্যানালিস মিশেলের সাথে ঘটেছিল। নিজের ইউরিন নিজে চেটে চেটে খাওয়া, তার সাথে কয়লা চিবিয়ে খাওয়া, নিজের মাংস চাবানো সহ সুপার হিউম্যান স্ট্রেংথ, যেমন এক্সোসিজম থাকার অবস্থায়, এক্সোসিজম পারফর্ম করার অবস্থায় তার ভিতরে কিন্তু 10 জন মানুষের সমান শক্তি কিন্তু চলে আসতো, তাকে বেঁধে রাখতে হতো। অনেক কিছুই কিন্তু তারা বর্ণনা করেছে তাদের রেকর্ডেড ক্লিপে। সো এই ব্যাপারগুলো কিন্তু খুবই খুবই ভয়ঙ্কর, যেটা কিনা আমি বলবো। আর আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব মতামত দিতে পারেন এখানে, কারণ আমি একটু ডিফারেন্ট জিনিস কিন্তু এখানে উপস্থাপন করলাম, যে আমি আমার মতামতটা দিই, এটাই কিন্তু ডিফারেন্ট। এখানে আমার মনে হয় না এখানে 6টি ডিফারেন্ট কোনো কিছু ছিল, একজনই ছিল যে 6 জনকে রিপ্রেজেন্ট করেছে। আমি তো আগেই বলেছি শয়তানের কাজই হচ্ছে ধোঁকা দেওয়া। তো এই ছিল মোটামুটি অ্যানালিস মিশেলের ব্যাক হিস্ট্রি বা তার ঘটনা, যেখানে 67তম বার এসে সে কিন্তু মারা যায়। আর যদিও তার পোস্টমর্টম রিপোর্টে কিন্তু বলা হয়েছে যে অ্যানালিস মিশেল মূলত ম্যালনিউট্রিশন এবং ডিহাইড্রেশনের জন্যই মারা যায়। তো এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এই 2 বছর এক্সোরসিজম চলা অবস্থায় তার শুধু এক্সোরসিজমটাই তার উপরে পারফর্ম করা হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন একদমই না। পাশাপাশি তার কিন্তু ডক্টরের চিকিৎসাও কিন্তু ফুল দমে চলেছিল। তারপরেও সে কেন ম্যালনিউট্রিশন বা ডিহাইড্রেশনের শিকার হয়ে মারা যায়? ডক্টররা যেটা আরও ক্লেম করে যে হয়তোবা তার এই প্রপার ট্রিটমেন্ট হলে সে বেঁচে যেত, কিন্তু এখানে একটা ব্যাপার, তার ট্রিটমেন্ট কিন্তু চলেছিল। যদিও এটা তার পোস্টমর্টম রিপোর্টে আসে যে মূলত এই 2টি কারণেই তার মৃত্যু হয়। তার ওজন কমে যায়, তার খাবারের ঘাটতি দেখা দেয়। এই ব্যাপারগুলো কিন্তু আসলে একটু উইয়ার্ড, যেটা আসলে যায় না। একটা হচ্ছে সায়েন্স, অন্যটা কিন্তু প্যারানর্মাল ব্যাপার। 2টা ব্যাপার কিন্তু এক করলে কখনোই মিলবে না। সো এই ছিল মোটামুটি অ্যানালিস মিশেলের ব্যাক হিস্ট্রি, ঘটনা, তার এক্সোরসিজমের ঘটনা। সো গাইজ, অ্যানালিস মিশেলের ঘটনাটি আজ এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, হরর ফিকশন, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর হ্যাঁ, আরেকটি ব্যাপার অ্যাড করবো, যেটা হচ্ছে ইতিহাসের ওয়ান অফ দ্য মোস্ট টেরিফাইং হরর ফিল্ম, যেটা কিনা এই অ্যানালিস মিশেলের স্টোরির উপর বেস করে কিন্তু কলেজটা রিলিজ 2005 সালে, দ্য এক্সোরসিজম অফ এমিলি রোজ। যারা মুভিটি দেখেননি, দেখে আসার অনুরোধ রইল। খুবই ভালো একটা মুভি। আর হ্যাঁ, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আরবান লেজেন্ড, হরর ফ্যাক্টস অথবা কোনো হরর ইনসিডেন্ট নিয়ে আমি চলে আসবো ওয়াকার মেহমুদ আপনাদের মাঝে। ততদিন পর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মোস্ট ইম্পর্টেন্টলি ভয়ের জগতের সাথেই থাকবেন। সিয়া।